বিপ্লব। ইয়েস, বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। দেশের সমস্ত সন্ত্রাসীর বাপ আমি। তোমার নাম আমি শুনেছি, কিন্তু আজ তোমাকে প্রথম দেখলাম। তোমার সাহসের প্রশংসা করতে হয়। আমার লোকদের তুমি গরু ছাগলের মতো পিটিয়েছ, আমাকে গ্রেফতারের জন্য পুলিশকে তুমি সাহায্য করেছ, কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানলে? জানি। নাম লিয়াকত লস্কর, বয়স 50, আসল নাম লিয়াকত বাটপার, গ্রাম ভাবেরচর, থানা কাশিমপুর, পোস্ট অফিস বোয়ালখালী, জেলা গাজীপুর। ঢাকা শহরে তোমার 36টা পেট্রোল পাম্প আছে, কোনোটারই পারমিট নেই। শনির আঁকড়ায় আছে জাল টাকার কারখানা। গরিবের রক্ত শোষণ করে কোনাপাড়ায় তৈরি করেছে নকল ওষুধের কোম্পানি, যে কোম্পানির ওষুধ খেয়ে মারা যাচ্ছে দেশের অগণিত মানুষ। এসব তুমি কি করে জানলে? কে তুমি? তোমার আজরাইল। তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য 2 বার আমি অপারেশন চালিয়েছিলাম। আজ থেকে 21 বছর আগে তোমার পেট্রোল পাম্প জ্বলন্ত মশালের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, মনে পড়ে? ভাগ্যগুণে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে, কারণ সেদিন তুমি সেখানে ছিলে না। তারও কয়েক বছর পর সেদিনও তুমি বেঁচে গিয়েছিলে, অথচ আমি ভেবেছিলাম তুমি খালাস। এবং তোমার মতো অভিশপ্ত জানোয়ারের হাত থেকে মুক্তি পেয়েছে এই সমাজ, এই সমাজের মানুষ। গলা নামিয়ে কথা বল লিয়াকত বাটপার। তার আগে আমি জানতে চাই, আমার জীবন বৃত্তান্ত তুই জানলি কিভাবে? আজ থেকে 21 বছর আগের কথা মনে পড়ে লিয়াকত লস্কর। আমি সেই বিধবা মায়ের সন্তান, যাকে বিয়ে করে তুই দিনের পর দিন নির্যাতন করেছিস। তোর কারণে আমার একমাত্র বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, যে মা আদর করে আমার নাম রেখেছিল সোহাগ। তোর কারণে আমার সেই গর্ভধারিণী মা নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছিল। আমার হাতে সেদিন তোর মরণ হলে এই বিপ্লব সম্পর্কে তুই কিছুই জানতে পারতি না। আমার হাতে তিলে তিলে শেষ হবার জন্যই আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছেন। না, লিয়াকত লস্করের শুরু আছে, শেষ নেই। আছে। Every fox must pay his skin to the farrier. I know very well the devil would not listen to the scripture. তোর জীবনের পর্দায় দ্য এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। কথাটা মনে রাখিস। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে আমার 21 বছরের যন্ত্রণা 21 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তোকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। ভালো করে শুনে রাখ, অপরাধী বিবেক সবসময় আতঙ্কের শিকার। আজকের পর থেকে বিপ্লবের নাম শুনলেই তুই আতঙ্কে দিশেহারা হয়ে পড়বি। রাতের ঘুম তোর হারাম হয়ে যাবে। ওই জয়নালকে দিয়ে আমার প্রাণ ভিক্ষা দেবার খবর পাঠিয়েছিলি না? আজ আমি তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি। বেঁচে থাক। বেঁচে থাকাও যে কত কষ্টের তা তুই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টা অনুভব করবি। আমার কথা চিন্তা করতে করতে একসময় তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই লস্কর, একটা কথা মনে রাখিস, আমি একা হলেও আমার মেনি ড্রপস মেক এ শাওয়ার।
তোকে আমি ধ্বংস করবই, এটা আমার চ্যালেঞ্জ। মার, মেরে হাত পা গুঁড়ো করে দে। আপনার দুটি পায়ে পড়ি চেয়ারম্যান সাহেব, আমার স্বামীকে মারবেন না, দয়া করুন। তোমার স্বামী একটা বাটপার, ভণ্ড, প্রতারক। ব্যাংক থেকে বিনা সুদে লোন এনে দেবার কথা বলে গ্রামের গরিব কৃষকদের অনেক টাকা আত্মসাৎ করেছে। এই মাটিতে আজ ওকে কবর দিয়ে দেব। না চেয়ারম্যান সাহেব, স্বামী মরে গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছোট ছোট দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। এই তোরা থাম, কাল সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে তোমরা চলে যাবে, এ আমার আদেশ। এই চল সবাই। এই পাপের পথ তুমি ছেড়ে দাও, সৎভাবে জীবনযাপন করো, দরকার হলে কলিগিরি করো। সবাই চলে গেছে, আর কোনো ভয় নাই। কান্না থামা, থামা কান্না। এইভাবে তাকে আফসোস কেন? তাড়াতাড়ি চল, কাল সকালের মধ্যে গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হইব। বাবা সোহাগ, আমার খুব ভয় করছে। তোর বাবা ওষুধ আনবে বলে সে কখন ডাক্তারের কাছে গেছে, এখনো তো ফিরলো না। নতুন জায়গা, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। চাচা, 20 বছর পর আমি শহর থেকে গ্রামে এসেছি শুধুমাত্র একটাই কারণে, এই গ্রামের মাইয়াগো শহরে নিয়ে আমি চাকরি দিতে চাই। শহরের গার্মেন্টসের মালিক বিশ্বাস গ্রামের মেয়েরা সৎ আর কাজ করে বালা। মেয়েরা যাবে শহরে কাজ করতে, তাদের কামাই করা টাকায় আমাদের সংসার চলবে। তুমি কি পাগল হয়েছ? আরে আমি পাগল হই নাই, পাগল হয়েছেন আপনারা। এই কারণেই আপনাকে ভাগ্য বদলায় না। আরে মাইয়ারা কাজ করলে ক্ষতিটা কি? শহরে গিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে? এই যে ফর্ম দেখতেছো, এইটা পূরণ কইরা মাত্র 100 টাকা জমা দিলেই তোমরা চাকরি পাক্কা। মা, মা, বাবাকে কোথাও খুঁজে পেলাম না। ভাই, একটা ফোন করা যাইব? করুন। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম, লিয়াকত কইতাছি। সওদাগর সাহেবরে মেহেরবানি করে জানায় দেন 1 ডজন মেয়া জোগাড় করছি, গ্রামের সলিড জিনিস ওগো নিয়ে কাল সকালে আমি ঢাকায় আইতাছি। এইবার কিন্তু আগের দাম দিলে চলবো না, সলিড জিনিস ডাবল দাম দিতে হইব। একদম খাসা। জি স্যার, জি স্যার, আমি সকালে রওনা দিব স্যার। জি জি জি। ঝামেলার পর ঝামেলা, ভীষণ খিদা পাইছে, খাইতে দাও। কি ব্যাপার, প্যারালাইসিস রোগীর মতো হাত পা ছড়ায় বসে রইছো কেন? ঘটনা কি? শিখা কি ঘুমায় পড়ছে? মারা গেছে। কি মারা গেছে মানে? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে। এই তো শিখার লাশ, দেখতে পাচ্ছ না? যন্ত্রণায় চিৎকার করতে করতে আমার মেয়েটা মারা গেছে। 1 ফোঁটা ওষুধ আমি শিখার মুখে তুলে দিতে পারিনি। আরে এত আফসোসের কি আছে? আয়ু শেষ হয়েছে, মরে গেছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কিছুই নাই। চুপ করো পাষণ্ড জানোয়ার, তুমি স্বামী নামের কলঙ্ক। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত তোলো। আমি ঠকেছি তোমাকে বিশ্বাস করে,
আমার জীবনটা তুমি তিলে তিলে ধ্বংস করে দিয়েছো। কি দোষ করেছিলাম আমি? জবাব দাও। দোষ তুই করস নাই, দোষ করছিল তোর বাপে। পেটের দায়ে কুলির কাজ করতাম বলে তোর বাপ আমারে ঘৃণা করতো। তোরে বিয়া করতে চাইছিলাম বইলা তোর বাপ আমারে ভিখারির বাচ্চা বইলা তগো বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম চুরি ডাকাতি কইরা হলো আমি বড়লোক হমু, টাকার পাহাড় তৈরি কইরা সেইখানে আমি বসবাস করুম। তোর যদি 10-12 বিয়া হয় তবু আমি তোরই বিয়া করুম। একদিন আমার চোখের সামনে তোর বিয়া হইল, তুই 2 সন্তানের মা হইলি। তারপর একদিন বিধবা হইয়া বাপের বাড়িতে ফিরে আসার আগেই তোর বাপটাও মইরা গেল। আমি টাকার বিছানায় ঘুমাম, সেই দৃশ্য দেখানোর লেগেই তরে আমি 2 সন্তান সহ বিয়া করছি। আমারে চাইরা তুই কেন চলে গেলি মা? আমারে তুই সঙ্গে নিলি না কেন? কেন সঙ্গে নিলি না? আমার মাইয়াটা মরে গেছে, দেখেন আমার বুক খালি করে চলে গেছে। কেন দিলি না আমারে তোর সাথে? কেন দিলি না? দেখেন আমি এই গ্রামের মাইয়াগো চাকরির লোভ দেখায় পাচার করতে চাইছিলাম। আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিয়ে দিছে। আমার নিষ্পাপ মাইয়াটা বইরা গেছে। দেন এই প্রতারক, তোর মেয়ে মরে গিয়ে আমাদের হাত থেকে তোকে বাঁচিয়ে দিয়ে গেছে, তাই আজ রাতের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। তা না হলে তোর মেয়ের সাথে তোকেও কবর দেব, কথাটা মনে রাখিস। এই চলো সবাই। আসসালামু আলাইকুম স্যার। বউ খবরদার, ছবে না আমাকে। খবরদার, আমার সন্তানকেও তুমি স্পর্শ করবে না। তুমি নীচ, তুমি জঘন্য। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মমতা, তুমি শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, খারাপ কাজ আমি চাইরা দিব। বিশ্বাস করো তুমি। দেখো, এই দেখো, আমি আমার মরম মাইয়ার মাথা ছুঁয়ে কসম কাইটা কইতেছি, খারাপ কাজ আমি আমার জীবনেও করুম না। শহরে গিয়ে আমরা নতুন ভাবে জীবন যাপন করুম, দরকার হইলে আবার কুলিগিরি করুম। আহ মমতা, বাবা সোহাগ, তুমি এখানে বইসা বাক্সগুলোর দিকে খেয়াল রাখো। ঠিক আছে। আমরা উপরে গিয়া মালিকের লগে কথা কয়ে অহনি আইতাছি, ঠিক আছে বাজান? আচ্ছা। মমতা আহো, আরে তাড়াতাড়ি আহো তো, আহো আহো। আসসালামু আলাইকুম বস। বস, এই যে বস, মানে এইরকম একটা সলিড জিনিস এত মানে এই এত কম দিলেন বস, একটু বাড়ায় দেওয়া যায় না? এই এখন যা তো, বিরক্ত করিস না, যা। জি, এই এসব কি হচ্ছে? তারা আমি বিক্রি করে ফেলাইছি। বেঈমান শয়তান! আরে খালি শয়তান না, মহা শয়তান। তুই না কইছিলি আমার মতো পাষণ্ড স্বামীর থাকা চাইতে না থাকা বালা? অহং থাক, আমারে ছাড়াই থাক। আরে নিয়ে যা। এই বেটা ওদিকে আছে, আমি কইতাছি এইদিকে আয়।
নিয়ে আয়। ছাড়ো আমাকে। বন্ধু, আজ লস্করের বিরুদ্ধে তোর যে যুদ্ধ, আমরাও সেই যুদ্ধের সমান অংশীদার হতে চাই। না, এই যুদ্ধ আমার পার্সোনাল যুদ্ধ। যুদ্ধের সমাপ্তিটা আমার মৃত্যু দিয়েও হতে পারে, তাই আমার জীবনের সঙ্গে তোদের আমি জড়াতে চাই না। কি কইতেছিস তুই? তোর আত্মার সঙ্গে যারা মিশা আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসে আছি, এক হয়ে বাইসে থাকবো। মরলে সবাই একসঙ্গে মরুক। বিপ্লব, সব সময় একটা কথা মনে রাখবে, একতাই বল, একতাই শক্তি। সেই শক্তি দিয়ে লস্করের পাপের রাজত্ব তুমি ধ্বংস করে দাও। হ্যালো বিপ্লব, চিন্তা করে দেখলাম আমার ওরসে তোমার জন্ম না হলেও সম্পর্কে তুমি আমার ছেলে, আর ছেলের জন্য আমি সামান্য কর্তব্য করতে চাই। তোমার নামে গুলশানে একটা অত্যাধুনিক ফ্ল্যাট, 50 লাখ টাকা দামের একটা গাড়ি, আর মাসে মাসে 10 লাখ করে টাকা আমি তোমাকে দিতে চাই। কারণ আমার ছেলে হয়ে তুমি বস্তিতে থাকবে, পায়ে হেঁটে রাস্তায় চলবে। লস্কর, পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তুই আমাকে কিনতে পারবি না। আরে দেখ, ওই সমস্ত সিনেমার সংলাপ বাদ দিয়ে আমি যা বলি মন দিয়ে শোন। তোর জন্য আমার খুব দুঃখ হচ্ছে, কারণ তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমার হাতে মরতে হবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। আমার চিন্তা বাদ দিয়ে তুই তোর নিজের চিন্তা কর। আমার কারণে তুই থানায় বসে সারা রাত মশার কামড় খেয়েছিস, মনে পড়ে? বাকি জীবনটা জনগণ তোকে পাগলা কুকুরের মতো কামড়াবে। বিপ্লব আপনার সন্তান, সেই পরিচয় পাওয়ার পরও কেন তার সঙ্গে সীমারের মতো আচরণ করছেন? তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে উপদেশ দিচ্ছিস? ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। খবরদার, খবরদার, আমার কাজে আর তুই কখনো না গলত আসবি না। জয়নাল, বিপ্লবকে খুঁজে বের করে এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে লোকে যেন জানতে পারে স্বার্থে আঘাত লাগলে এই লস্কর নিজের সন্তানকেও নির্দয়ভাবে খুন করতে পারে। রাইট, ঠিক বলেছ ড্যাডি। এবারের কিলিং মিশনে আমিও অংশ নেব। আমার হাত থেকে বিপ্লব কিছুতেই রেহাই পাবে না। বল ভাইয়া, বিপ্লব মোটরসাইকেল দিয়ে সামনের দিকে যাচ্ছে। ভাইয়া, এইমাত্র 4 রাস্তার মোড় ক্রস করেছে। চল। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। বিপ্লব যদি বেঁচে যায় তাহলে তোরা মরবি, কথাটা মনে রাখিস। একজন মিস করলে অন্যজন মারবি। ওকে বস। এইমাত্র ক্রস করছে ভাইয়া। জি ভাইয়া, জি। এই, কাকে ইনফরমেশন দিলি? আমার কোনো দোষ নাই। তুমি এই থেকে এই ডলার ভাই আমার ফোন করে জানাইতে কইছে। দলে তোরা কতজন আছিস? তুই পালাচ্ছিস কেন? কি হয়েছে তো?
আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সবাই আমার নাক মুখ পাঠিয়ে দিছে, গুলি করে তুমি ওরে পাঠিয়ে দাও। জয়নাল ভাই, বিপ্লব সবাইকে কুত্তার মতো মারছে। আরে কথা বল, আরে জোরে বল। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সব সন্ত্রাসের বাপ আমি। কিলিং মিশন, কিলিং মিশন। আরে বিপ্লবকে মারতে গিয়ে তুই তো নিজেই আদমরা হয়ে গেছিস। ভাই, বিপ্লবের একজন বন্ধুকে যদি মেরে ফেলা যায়, তাহলে মনে হয় বিপ্লব ভয় পেয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়াবে। না, নিজের মাকে যে নিজের চোখের সামনে নির্মম ভাবে মরতে দেখেছে, সে কোনো কিছুতেই ভয় পাবে না। ভয়কে জয় করেই আমি এই শহরের বুকে পা রেখেছি। লস্কর আমার কিছুই করতে পারবে না। তুমি বুঝতে পারছো না বিপ্লব, লস্কর বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। তোমাকে আবারও ছোবল মারবে। আমাকে ছোবল মারার আগে ওর বিষ দাঁত আমি ভেঙে ফেলব। ওকে প্রাণে বাঁচিয়ে রেখে শুধু ওর শক্তিটাকে ধ্বংস করে দেব। আর সেই শক্তির নাম টাকা। এসব তুমি কিভাবে করবে? লস্কর ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি আমি বন্ধ করে দেব। ওই ফ্যাক্টরিতে ভেজাল ওষুধ তৈরি হয়। সেই ওষুধের বিনিময়ে লস্করের পকেটে আসে কোটি কোটি টাকা। ওই ফ্যাক্টরির কারণেই আন্ডারগ্রাউন্ডের পানি বিষাক্ত হচ্ছে। বিষাক্ত ওষুধ খেয়ে বিকলাঙ্গ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ফ্যাক্টরি বন্ধ করতে পারলেই লস্করের টাকা উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। টাকার শোক সে সহ্য করতে পারবে না বলেই খান সাহেবের মতো আদর্শবান মানুষকেও সে মেরে ফেলেছে। আমি প্রমাণ করে দেব ওই ফ্যাক্টরির মেডিসিন বিষাক্ত। আর তাহলে ওই ফ্যাক্টরি সিজ করা সম্ভব হবে। কিভাবে প্রমাণ করবে তুমি? শ্রাবণ, বল। নীলার বাবার সঙ্গে আমি দেখা করতে চাই। ওকে ফ্রেন্ড। তুমি যেভাবে চাও সেভাবেই সবকিছু হবে। এ ব্যাপারে আমার সাপোর্ট সব সময় তুমি পাবে। বিপ্লব, বিপ্লব, বিপ্লব বারবার আমাকে হুমকি দিচ্ছে ওষুধের ফ্যাক্টরি বন্ধ করে দেবে। আমি বেঁচে থাকতে আপনার ঔষধের ফ্যাক্টরি কেউ বন্ধ করতে পারবে না, ভুলে যাবেন না। আমি এই দেশের চিফ কেমিস্ট। স্যার, স্যার, আমাদের ফ্যাক্টরির স্যালাইন খেয়ে দুজন যুবক হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেপারে নিউজ বেরিয়েছে। তোমার কথা মতো নিউজ করেছে ঠিকই, তবে ভেতরের পৃষ্ঠা ছোট আকারে, সহসা চোখে পড়ার মতো নয়। টিভি চ্যানেলে নিউজটা দিতে পারলে ভালো হতো। রহমান চাচা, আমি কালই একটা সাংবাদিক সম্মেলন করতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর এই জন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। আজ আমি আপনাদের কাছে একজন দুর্নীতিবাজের জীবন বৃত্তান্ত জানাতে চাই। বলুন। তার নাম লিয়াকত লস্কর। কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, গতকালের পত্রিকা যে সাংবাদিক লস্করের নামে নিউজ করেছিল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো লাশ হয়ে কোথাও পড়ে আছে। রহমান চাচা, আপনাদের কলিগ আমার হেফাজতে ভালোই আছেন। এই ফাইলে লস্করের দুর্নীতির সমস্ত প্রমাণ আছে, আপনারা সবাই দেখে নেবেন। চাচা,
দিন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব। লস্করের নামে হেডলাইন দিয়ে আমরা নিউজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার বিপ্লব। রহমান চাচা, এবার সবাই জানবে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের একজন মারা গেছে। বসুন বসুন। লস্কর ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন খেয়ে একটা তাজা প্রাণ অকালে ঝরে গেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? চুপ করে থাকবেন না স্যার। লস্করের ওষুধের ফ্যাক্টরির অনুমোদন দিয়েছিলেন আপনি, অথচ ওই ফ্যাক্টরির কারণে মানুষের জীবন আজ বিপন্ন। আজ আমার একটু কাজ আছে, কাল আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আসি। সালাম আলাইকুম। কোথায় যেতেছেন স্যার? বসেন, এখনই আমাকে সব প্রশ্নের জবাব দিতে হইব। ওকে ওকে, বসুন বসুন, সবাই বসুন। কি বলবেন বলুন। হাসপাতালে যে মারা গেছে তার সম্পর্কে আপনি কিছু জানেন স্যার? নাম কি তাড়াতাড়ি বলো। পলাশ। হ্যাঁ হ্যাঁ জানি, তার নাম পলাশ। ঠিক আছে ঠিক আছে। আরে ছেলেটা ভীষণ ভালো ছিল। আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে। ইনকোয়ারি কমিশন রিপোর্ট না দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে। বিপ্লব, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসের বাপ আমি। তোর ওষুধের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লস্কর। সাপ লুডু খেলেছিস কখনো? সাপের সঙ্গে যেমন মই থাকে, তোর জীবনটাও তাই। যতবার তুই উপরে ওঠার চেষ্টা করবি, ঠিক ততবার তুই সাপের মুখে পড়বি। বিষাক্ত সাপের ছোবলে তুই চিৎকার করবি। সেই ভয়ঙ্কর সাপ আর কেউ নয়, আমি বিপ্লব। জনগণ যদি জানতে পারে বিপ্লবের কারণে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাহলে বিপ্লব হয়ে যাবে জননেতা। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। তোর জীবনের পর্দায় দা এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। বিপ্লবকে মারতেই হবে, কিন্তু শক্তি দিয়ে ওকে মারা যাবে না। হাবিব, সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিপ্লব কোথায় যায়, কি করে, সব আমাকে জানাবি। সব। ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো, সেই জন্য। এই মারিস কেন? এই বস বস। আমার যেখানে শেষ, বিপ্লবের এখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই, তবে কর্ম। হাই, কেমন আছো তোমরা? আরে নীলা, তুমি এখানে? তোমার এখানে তো আমি চিন্তাই করি নাই। ফাজলামি করো না তো, তোমাদের আসার কথা সেই কখন, আর এখন কটা বাজে? তার মানে তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি না, ওই বাটুলিয়াটা। আমার কোনো দোষ নাই ভাই, আমি পরিস্থিতি শিকার। বিপ্লব, ইয়ে মানে গাড়িতে আমার মোবাইল ফোনটা রেখে এসেছি, যাই। এই তোর গাড়ির চাবি তো আমার কাছে। এই চল চল চল। হ্যাঁ চল, সব দিদি জায়গা আমি কি। আমিও যাই রে নীলা। পলাশ, জি। যে কর্নারে বসা মেয়েটা খুব সুন্দর, দেখো না পটাতে পারো কিনা। ওই সব এখন আর আমার ভাল লাগে না। আহা, যাও না, পাশে গিয়ে বসো, ভালো লাগবে। যাও। এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এই কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু করবার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা।
আমি আগুন নিয়ে খেলছি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। আজ যে বিপ্লব তোমার সামনে বসে কথা বলছে, কাল হয়তো সে থাকবে না, হয়ে যাবে নিষ্প্রাণ লাশ। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না। আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছি তোমার কাছে। বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো। সত্যি বলছো? হ্যাঁ। বিপ্লব, বিপ্লব, কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে, বলো। ভালোবাসার কথা শুধু একবার নয়, হাজারবার বলা যায়, তাতেও মনের স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন, অনন্তকাল। I love you, বিপ্লব, I love you.